ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম তদন্তের গতি যত এগিয়েছে, পাহাড় প্রমাণ দুর্নীতি কিন্তু আরও স্পষ্টভাবে চোখের সামনে প্রতীয়মান হচ্ছে এবং প্রত্যেকটি নিয়োগে কিন্তু চ্যালেঞ্জ চলে আসছে এবং কম বেশি দুর্নীতি কিন্তু সেখানে প্রকট হয়ে যাচ্ছে। ঠিক এইরকমই একটি পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নড়ে চড়ে বসে এবং স্কুল সার্ভিস কমিশন বর্তমানে চাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী হিসাবে নিযুক্ত, তারা যোগ্যভাবে নিযুক্ত হয়েছেন কিনা বা অযোগ্য হিসাবে তারা কর্মরত কিনা তা কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে যেতে যাচ্ছে এসএসসি। এবং এসএসসি চাচ্ছে এই সকল শিক্ষকদের ডকুমেন্ট ডিজিটালাইজ যদি করা যায় তাহলে কিন্তু কে যোগ্য কে অযোগ্য আলাদাভাবে পৃথকীকরণ কিন্তু এসএসসির পক্ষে সম্ভবকর হবে, যা আগামী দিনে এসএসসিকে কেউ দ্বিতীয়বারের জন্য চ্যালেঞ্জ করবে না। ঠিক এই রকমই একটা জায়গায় দাঁড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা তারা এই যুক্তিটা উপস্থাপন করার চেষ্টা করছেন যে বর্তমানে এসএসসির মাধ্যমে যে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি ধরা পড়েছে, তার তদন্ত চলছে এবং তদন্তের পরিণতি কোন দিকে টার্ন নেয় সেটা এখন বর্তমানে দেখার। তো বর্তমানে সরকার এবং এসএসসি যে জটিল পঙ্কের মধ্যে অবস্থান করছেন, এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা সুরাহা না হওয়া পর্যন্ত অতীত সরকারের আমলে কিভাবে নিয়োগ হয়েছে, সেখানে কি দুর্নীতি হয়েছিল, সেখানে কি অযোগ্য ব্যক্তি স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, এই ইস্যুটাকে বর্তমানে হাতিয়ার করা কতটা সঙ্গত এবং তার সাপেক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের ডকুমেন্ট নতুন করে ভেরিফিকেশন করা এটা কতটা প্রাসঙ্গিক। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যোগ্য অযোগ্য এই প্রশ্নটি জনমানসে ব্যাপকভাবে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে আইনের চোখে কেউ কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন। বর্তমানে যারা নিযুক্ত হয়েছেন তারাও যেমন সন্দেহের ঊর্ধ্বে নন, অতীতে যারা নিযুক্ত হয়েছিলেন কেউ কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন। আর ঠিক এই রকমই একটা জায়গায় দাঁড়িয়ে এটাই হচ্ছে বলার কথা, বিশুদ্ধ সোনা কখনো কিন্তু কষ্টি পাথর দেখে ভয় পায় না। অর্থাৎ যে সরকারের আমলে রিক্রুটমেন্ট হোক না কেন, যদি প্রকৃত যোগ্যতার পরিচয় দিয়ে শিক্ষকতার পেশা বা অশিক্ষক কর্মচারী হিসাবে নিযুক্ত হন, তাদের কিন্তু কোনোভাবে ভয় পাওয়ার ব্যাপার নয়। বর্তমানে যে সকল অযোগ্য ক্যান্ডিডেটরা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছেন, যারা ওএমআর শিটে ঠিকঠাক রোল নাম্বার লিখতে পারেন না তারাও চাকরি করছেন, যারা লিস্টের বাইরে থেকেও বর্তমানে চাকরি করছেন, যারা পরীক্ষা না দিয়েও যারা চাকরি করছেন, এদের তো চাকরি অবশ্যই চলে যাচ্ছে। তার পাশাপাশি পূর্ববর্তী সরকারের আমলে যদি কোনো প্রকার দুর্নীতি ধরা পড়ে তাদেরও কিন্তু চাকরি যাবে, তাদের চাকরি থাকবে এই নিশ্চয়তা বা এই গ্যারান্টি কিন্তু নেই। তো অতীত সরকারের আমলে স্কুল সার্ভিস কমিশন চালু হওয়ার আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে কিন্তু সরকার পোষিত বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ করা হতো। সেক্ষেত্রে দেখা যেত একটা ভ্যাকান্সির এগেনস্টে 20 জন বা 22 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ ফেস করতেন। তার মধ্যে দেখা যেত যে একজন ব্যক্তির হয়তো প্রচণ্ড পরিমাণে একাডেমিক স্কোর ভালো এবং ইন্টারভিউতে পর্যাপ্ত হিউজ পরিমাণে নাম্বার পেয়েছেন, কিন্তু তাকেও পর্যন্ত ছেটে দেওয়া হয়েছিল এবং নিচ থেকে আরেকজন ব্যক্তিকে কিন্তু ওই চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছিল, কারণ সেই ব্যক্তিটি এই ম্যানেজিং কমিটির টার্গেটটাকে পূরণ করতে পেরেছিল। ফলে ম্যানেজিং কমিটিতে যে সকল রিক্রুটমেন্ট হয়েছিল সেখানেও কিন্তু প্রকৃত যোগ্য ব্যক্তি তারা কিন্তু প্রপারলি চাকরি পাননি। স্কুলের নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির এই অপদার্থতার পরিচয় সার্বিকভাবে ছড়িয়ে পড়লে এই সময়ে তৎকালীন সরকারের টনক নড়ে এবং তৎকালীন সরকার এসএসসি নামে একটি পৃথক দপ্তর স্থাপন করেছিল স্কুলের শিক্ষক অশিক্ষক এবং পিয়ন নিয়োগ করার ক্ষেত্রে। অবশ্যই করে যে তৎকালীন সরকার এসএসসি নামক একটি পৃথক দপ্তর স্থাপন করেছিল এটা অবশ্যই করে একটা প্রশংসার দাবিদার। কিন্তু এত সত্ত্বেও দেখা যায় যে তৎকালীন সময়েও কিন্তু বহু ব্যক্তি তারা কিন্তু সরকারের উদাসীনতার কারণে তারা অযোগ্য হয়েও তারা কিন্তু স্কুলে কর্মরত। পূর্বতন তৎকালীন সরকার স্কুলে একটা নতুন নিয়ম চালু করেছিল যে যদি কোনো শিক্ষক স্নাতক পাশে চাকরি করেন এবং তিনি কর্মরত অবস্থায় স্কুলের পারমিশন নিয়ে ডিআইয়ের পারমিশন নিয়ে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন তাহলে উইদাউট এক্সামে তিনি কিন্তু মাস্টার ডিগ্রি স্কেলটা পেয়ে যাবেন। তো এটা ছিল একটা লোভনীয় বা একটা লাড্ডুর মতো অফার। এই অফারটা পাওয়ার জন্য বহু শিক্ষক যারা হচ্ছে স্নাতক পাস শিক্ষক তারা কিন্তু কঠোরভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কিন্তু ডিগ্রি লাভ করেনি। এই সময় কিছু সুবিধাবাদী শিক্ষক আছেন
তারা কিন্তু বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির জাল ডিগ্রি সংগ্রহ করেছিলেন এবং সেটা সাবমিট করে তারা কিন্তু পিজি ক্যাটাগরির বেতনটা হোল্ড করছেন। একটু টাইমলাইনটা খেয়াল করে দেখুন, সেই সময়কার কথা বলছি যে সময়ে গ্রাম গঞ্জ শহর রাস্তার মোড়ে গলিপথের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির ফ্র্যাঞ্চাইজি বা স্টাডি সেন্টার রাতারাতি গজিয়ে উঠতে থাকে এবং এখান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আপনাদের পড়াশোনা করার দরকার নেই, 65% নাম্বার কিন্তু গ্যারান্টি না পড়াশোনা করে। তো ন্যাচারালি একটা সময় দেখা যেত এই ফ্র্যাঞ্চাইজি বা স্টাডি সেন্টার থেকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হতো, উত্তর দিয়ে দেওয়া হতো এবং উত্তর লেখার জন্য খাতা দিয়ে দেওয়া হতো। এবার বলা হতো আপনারা নিয়ে যান বাড়ি থেকে, এই উত্তরগুলো দেখে আপনারা কিন্তু খাতা ভরিয়ে দিন, এরপর আমাদের কাছে জমা দিয়ে যাবেন, দেখবেন 65% হয়ে গেছে। ন্যাচারালি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির আরও ঊর্ধ্বে উঠে গিয়ে 70% পাশের মার্কশিট কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছিল। রাতারাতি এই ডিগ্রি 1 বছরে 2 ইয়ার কমপ্লিট করেছে এমন ডিগ্রি নিয়ে কিন্তু বহু শিক্ষক তারা কিন্তু ডিআই অফিসে প্রেজেন্ট করে তারা কিন্তু বর্ধিত বেতন পিজি স্কেল কিন্তু নিয়েছেন। এগুলো যদি ডকুমেন্ট ভেরিফিকেশান হয় এরা কিন্তু ধরা পড়ে যাবে, একদম গ্যারান্টি, এবং প্রচুর পরিমাণে কিন্তু সেই সময়ে এটা হয়েছিল। ফলে এইরকম যদি ক্যান্ডিডেট যদি তদন্তের আলোয় আসে তারা কিন্তু ধরা পড়বে। ফলে যে যোগ্য যে অযোগ্য সেটা কিন্তু জলের মতো বর্তমানে পরিষ্কার। আর আগেই বললাম, সোনা কখনো কষ্টি পাথরের দেখে ভয় পায় না। যদি তার নিজের যোগ্যতার দ্বারা এবং নিজের পড়াশোনা কঠোর হাত পরিশ্রমের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে যদি তিনি চাকরি করেন, তাহলে যে সময় নিযুক্ত হন না কেন, যে কালে নিযুক্ত হন না কেন, তার নিয়োগ নিয়ে কিন্তু কোনো প্রকার প্রশ্ন উঠবে না এবং তিনি মাথা উঁচু করে সসম্মানে কিন্তু চাকরি করবেন। তো আজকের এই আপডেট পরিসমাপ্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।